এই ধর 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 ব্যাটাকে ধর, আজকে যদি ধরতে পারি মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবো। দাঁড়া বলতেছি, দাঁড়া। এসব বলতেছে আর দৌড়াদৌড়ি করতেছে সব বন্ধুরা আকাশকে ধরার জন্য। এদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো গেটের কাছে। পেছনে ফিরে মানিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোরা যদি আমাকে ধরতে পারিস তাহলে আজকে তোদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো, তাও আবার ফ্রি। এই বলে আবার দৌড় দিতে যাবে এমন সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে আকাশ পড়ে গেল নিচে, কিন্তু ব্যথা পেল না। আকাশ আস্তে আস্তে করে চোখ খুলতেই দেখতে পেল সামনে নীলা ম্যাডাম মাটিতে পড়ে আছে, আর আকাশ নীলা ম্যাডামের উপর। এটা দেখে আকাশ ভয়ে চুপসে গেল, কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ নীলা ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই এম রিয়েলি সরি ম্যাডাম, আসলে আমি আপনাকে দেখতে পাই নাই। আপনাকে যদি দেখতে পাইতাম তাহলে এইভাবে আপনার উপরে পড়ে যাইতাম না। এটা দৌড়াদৌড়ি করার জায়গা না, এটা হচ্ছে কলেজ ক্যাম্পাস। এখানে দৌড়াদৌড়ি করলে চোখ কান খোলা রেখে করতে হবে। এখন কিছু করলাম না কারণ সবাই এখানে দাঁড়িয়ে আছে। তোমার একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। ক্লাসরুমে যাই, এরপরে তোমার ব্যবস্থা করব আমি। এই বলে নীলা তাড়াতাড়ি নিচ থেকে উঠে চলে গেল ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হুট করে এসে মানিক আকাশকে ধরে ফেললো আর বলতে লাগলো, চলো মামা, এখন বিরিয়ানি খেয়ে আসি, তা আবার কাচি ডাইন থেকে। সালা, তোদের জন্য আজকে এই অবস্থা হয়েছে। ম্যাডাম দেখলি না কি বলে গেছে, আজকে তো আমাকে খেয়ে ফেলবে একেবারে। এই ম্যাডামকে এমনিতেই ভয় পাই আমি। আজকে ক্লাসরুমে গেলে কি না কি করে বসে কে জানে। আমি আজকে ক্লাস করব না। আজকে যদি তুই ক্লাস না করিস তাহলে কালকে তো ম্যাডাম তোকে অবশ্যই পাবি। তার চাইতে তুই আজকে ক্লাস কর, কালকে যা ইচ্ছা হয়ে যাক, ম্যাডাম তোকে কোনো কিছুই করবে না। তোর ভালোর জন্যই বলছি। ঠিক আছে, চল তাহলে আজকে ক্লাস করি গিয়ে। তবে ক্লাসরুমে গেলে ম্যাডাম কি করবে এটা তো আর জানি না। সাবধানে থাকতে হবে, তাহলে ম্যাডাম আর কোনো কিছু করতে পারবে না আমাকে। আকাশ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ঘন্টা দিল। আকাশ তার বন্ধু বান্ধব নিয়ে চলে আসলো ক্লাসরুমে। চুপচাপ বসে আছে এমন সময় ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো ম্যাডাম। আকাশ ম্যাডামকে দেখে চুপচাপ দাঁড়িয়ে সালাম দিয়ে আবার বসে পড়লো। মাথা নিচু করে বসে আছে আকাশ। এমন সময় নীলা ম্যাডাম আকাশের সামনে এসে বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, উঠে দাঁড়াও। আকাশ সাথে সাথে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে নীলা আবারও বলতে লাগলো, ভদ্র সাজা হচ্ছে নাকি আমার সামনে? এরকম ভদ্র সাজার দরকার নেই। ক্যাম্পাসে দৌড়াদৌড়ি করছিলে কেন এটা বলো আগে, এরপরে শাস্তির ব্যবস্থা করব। আসলে ম্যাডাম, আমি তো ভালো ছেলে। আমার বন্ধু বান্ধবরা অনেক জোরাজুরি করতেছে কোনো একটা মেয়ের সাথে রিলেশন করার জন্য, কিন্তু আমি রিলেশন করব না এটা বলে দিয়েছি, তাই ওরা জোরাজুরি করতেছে আর আমাকে দৌড়ানি দিয়েছে। ম্যাডাম, আকাশ একদম মিথ্যা কথা বলছে। আসলে ম্যাডাম, আকাশকে একটা মেয়ে প্রপোজ করেছে, তাও আবার মেসেঞ্জারে। এটা আমাদের কাছে এসে বলেছে, তাই আমরা বলেছি যে আমাদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য, কিন্তু সে না করে দিয়েছে। তাই আর কি আমরা তাকে দৌড়ানি দিয়েছি। কিন্তু আপনার সাথে যে এইভাবে ধাক্কা লেগে পড়ে যাবে সে, এটা কখনোই ভাবতে পারি নাই। আপনি প্লিজ আকাশকে মাফ করে দেন। আকাশকে মাফ করতে পারবো না, মাফ করলে তোমাদের কি করতে পারবো? তোমরা সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। আর আকাশ, তোমার সাথে বোঝাপড়া আমি একটু পরে করব। ক্লাসটা কন্টিনিউ করতে থাকি, সময় শেষ হয়ে আসুক, এরপরে তোমাকে আমার কেবিনে নিয়ে গিয়ে ভালোভাবে একটু খাতির যত্ন করব। তাতে তুমি সোজা হয়ে যাবে। এই বলে নীলা ম্যাডাম চলে গেল সামনে। এদিকে আকাশ চুপচাপ বসে আছে তার সিটে। অন্যদিকে আকাশের বন্ধুরা সামনে দাঁড়িয়ে আকাশকে মুখ ভেঙচি কাটতেছে। এটা দেখে আকাশ রেগে গিয়ে তার হাতের কলমটা দিয়ে ছুঁড়ে মারল ইমনের দিকে। কলমটা ইমনের কাছে না গিয়ে নীলার মাথায় গিয়ে পড়ল। নীলা ব্যথায় কুকুরিয়ে উঠে বলতে লাগলো, এই কেড়ে কলম ছুঁড়ে মারছে? ম্যাডাম, এই কলমটা আকাশ ছুঁড়ে মারছে আপনাকে। আকাশ চাইছে যে আপনার সাথে একটু ঝগড়া লাগানোর জন্য। আপনি একটু আকাশকে জামাই আদর করে দিয়ে আসেন তো। জামাই আদর মানে? এখানে কি মজা চলতেছে নাকি? তোমরা দুজন ক্লাসরুম থেকে বের হয়ে যাও। আর আকাশ, তুমি চুপচাপ এখানে এসে দাঁড়াও কান ধরে। ইমন আর মানিক চলে আসলো বাহিরে। এদিকে আকাশ সামনে এসে কান ধরে দাঁড়িয়ে আছে। সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে আকাশের লজ্জা করতেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ক্লাস শেষ হলে নীলা ম্যাডাম আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি আমার সাথে আমার কেবিনে আসো। ম্যাডাম, আপনার কেবিনে যাব কেন? আমি আপনার কেবিনে গেলে আমাকে জামাই আদর করবেন নাকি? জামাই আদর না সোহাগরাত করব তোমার সাথে, চলো। এই বলে নীলা ম্যাডাম আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার কেবিনে। কেবিনে এসে দাঁড়িয়ে আছে আকাশ।
এইদিকে নীলা তার ব্যাগ আর বই টেবিলের উপরে রেখে দিয়ে বলতে লাগলো। আমার সাথে ফাজলামি করা হচ্ছে তাই না? তোরা সব বন্ধুরা মিলে আমার পেছনে লেগেছিস। ম্যাডাম আমি সত্যি কথা বলতেছি, আমি আপনার পিছনে লাগি নাই। আসলে ম্যাডাম কি বলবো আপনাকে, খুঁজে পাচ্ছি না কিছু বলার। আর খোঁজাখুঁজি করার দরকার নেই, এখন দেখ আমি তোকে কি করি। এই বলে নীলা আকাশকে এক টান মেরে বুকের সাথে জড়িয়ে নিল আর পাগলের মতো আকাশের পুরো মুখে কিস করতে লাগলো। এদিকে আকাশ নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা ম্যাডাম আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। এই দেখ ভিডিও করে রেখেছি, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। ভাইরাল করলে কি হবে আশা করি তুই ভালো করেই বুঝতে পারছিস। ম্যাডাম প্লিজ এমন করবেন না, এমন করলে সবাই আমাকে খারাপ ভাববে। তখন আর কেউ আমার সাথে কারো মেয়ে বিয়ে দেবে না। তখন আমি কি করব? সামনে শীত আসতেছে, শীতের রাতে বউ পিটাবো ভেবে রেখেছিলাম, কিন্তু আপনি এসব বলতেছেন। আগে দেখ তোর কপালে গার্লফ্রেন্ড জোটে কিনা, তুই আবার বলতেছিস বউ পিটাবি। এইসব বাদ দিয়ে দে, এইসব বাদ দিয়ে দিলে খুব ভালোভাবে চলাফেরা করতে পারবি। আর এখন তো আমি এই ভিডিওটা দিয়ে তোকে প্রতিদিন ব্ল্যাকমেল করব। ব্ল্যাকমেল করে আমি যা যা চাইবো তাই তাই দিতে হবে তোর। আমি নিরীহ একটা বলদ শিশু, আমাকে এসব করাবেন না ম্যাডাম। এসব করলে আপনার পাপ হবে। পাপ হলে আমার হবে, তাতে তোর কি? আমি যা যা বলবো তাই তাই করতে হবে তোর। এই নে, এই ফুলটা নিয়ে এখন আমাকে প্রপোজ কর। আপনার মতো বুইড়া বেটিকে আমি প্রপোজ করতে যাব? কখনোই না। আমি গেলাম এখন, এই কলেজে আর আসবো না। এই কলেজে 100 বার আসতে হবে তোকে, কারণ ভিডিও তো আমার কাছে আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলে এমনিতেই তুই আমার কাছে আসবি। আর যদি ভাইরাল না করতে চাস তাহলে যা বলছি তাই করে এরপরে এখান থেকে যাবি। আকাশ কেবিন থেকে বাহিরে বের হয়ে কিছু দূর হেঁটে গেছে। পরক্ষণে আবার কি যেন মনে করে চলে আসলো ম্যাডামের কেবিনের ভেতরে। নীলার হাত থেকে ফুলটা নিয়ে প্রপোজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে প্রপোজ করার পর আকাশ বলতে লাগলো। এই তো আপনাকে প্রপোজ করে ফেলেছি, এখন আর আমাকে আপনি ব্ল্যাকমেল করবেন না। ব্ল্যাকমেল করলে কিন্তু আপনার খবর আছে। আমি এখন গেলাম। এই বলে আকাশ ওইখান থেকে চলে গেল তার বন্ধুদের কাছে। এইদিকে নীলা ম্যাডাম চেয়ারে বসে বসে মিটমিট করে হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো। তোর বোন আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল তোকে বিয়ে করার, এখন তো প্রপোজ করিয়েছে, কয়েকদিন পরে বিয়েটাও করে ফেলবো, চিন্তা করিস না। নীলা এইসব কিছু চিন্তা ভাবনা করতেছে। অন্যদিকে আকাশ চলে আসলো তার বন্ধুদের কাছে। দুজনের মাঝখানে বসে পড়তেই ইমন বলতে লাগলো। কিরে শালা, ম্যাডামের কেবিনে নিয়ে গিয়ে তোকে তো দেখি লাল টুকটুকে বানিয়ে দিয়েছে। তবে তো এটা তো সুন্দর লাগছে তোকে। যাই হোক, ভালোই হয়েছে, বিনা পয়সায় জোকার দেখতে পারছি। মানে তুই এসব কি বলতেছিস? বিনা পয়সায় জোকার দেখছিস মানে? বিনা পয়সায় জোকার দেখছে মানে হচ্ছে যে ম্যাডাম মনে হয় পুরো মুখে কিস করেছে তোর। ম্যাডাম লিপস্টিক পুরো মুখে লেগে আছে তোর। বিশ্বাস না করলে তুই তোর ফোনটা বের করে ক্যামেরা চালু করে দেখতে পারিস। ইমনের কথা শুনে আকাশ তাড়াতাড়ি করে তার ফোনটা বের করে ক্যামেরা চালু করে মুখের সামনে আনতেই দেখতে পেল তার পুরো মুখে লিপস্টিকের দাগ। আকাশ তাড়াতাড়ি করে তার ফোনটা পকেটে রেখে এক দৌড়ে চলে আসলো ওয়াশরুমে। মুখে ভালোভাবে পানি ছিটা দিয়ে পরিষ্কার করতে লাগলো লিপস্টিকগুলো। অন্যদিকে নীলা ম্যাডাম চলে আসলো আর একটা ক্লাসে বোর্ডে কি যেন লিখতেছে। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো। ম্যাডাম, আজকে আপনি আকাশের সাথে যা করেছেন এটা একদম ঠিক করেন নাই। আপনাকে শেষ ওয়ার্নিং দিয়ে দিলাম, আকাশের সাথে আর কখনো এরকম করবেন না। হঠাৎ পেছন থেকে এই কথা শুনে নীলা পেছনে ফিরতেই দেখতে পেল আদিবা বসে আছে। আদিবাকে উদ্দেশ্য করে নীলা ম্যাডাম বলতে লাগলো। মিস আদিবা, আমি যা করি আমার নিজের ভালোর জন্য করি। এখানে কে কি বললো কে কি না বললো আমি এসব দেখি না। আর তুমি কোন ক্ষেতের মূলা যে তোমার কথা আমার মানতে হবে? আমি যেই ক্ষেতেরই মূলা হই না কেন, আমি যেটা বলেছি সেটাই করতে হবে আপনাকে। আর যদি না করেন তাহলে আপনাকে কলেজ থেকে কিভাবে বের করতে হয় সেটার উপায়ও আমার জানা আছে। তুমি মনে হয় আমাকে চিনতে পারো নাই। যদি আমাকে চিনতে পারতে তাহলে কখনোই এরকম কথাবার্তা বলতে পারতে না। আপনাকে আবার কে না চেনে? আপনি এই কলেজের একজন সম্মানীয় শিক্ষিকা, আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি। যা বলেছি সেটাই করবেন, এত বেশি কথা আমার পছন্দ না। তোমাকে ও বলে রাখি, আমারও এত বেশি কথা পছন্দ না। আমি যেটার উপরে একবার টার্গেট করি সেটা আমি করে ছাড়ি। নীলা এইসব কথা বলতেছে আর বোর্ডে লিখতেছে। বেশ কিছুক্ষণ তাদেরকে পড়িয়ে চলে আসলো বাইরে। অন্যদিকে আকাশ তার মুখ পরিষ্কার করে লাল টুকটুকে বানিয়ে তার বন্ধুদের কাছে আসতেই মানিক বলতে লাগলো। আকাশ তোকে একটু গভীরভাবে দেখতে হবে, তোর মধ্যে এমন কি আছে?
এভাবে লাল টুকটুক হয়ে এসেছিস, নীলা ম্যাডাম যদি আবার দেখতে পায় তোকে তাহলে কি করতে পারে তার তো কোনো ধারণা নেই। মানিকের কথা শেষ হতে না হতেই নীলা ম্যাডাম ওইখানে এসে হাজির। আকাশের দিকে তাকিয়ে তো নীলা ম্যাডামের মনে লাড্ডু ফুটতে লাগলো। নীলা ম্যাডাম আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ আকাশ, তোমার গাল দুইটা তো খুব লাল হয়ে আছে। আমার মনে চাইতেছে তোমার গাল, চলো একটু আমার কেবিনে তোমাকে একটু লাল বানিয়ে দেই। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে খুন করে ফেলবো। আমাকে খুন করার প্রয়োজন নেই, জাস্ট আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে একটু আদর করে দিবে, আর কোনো কিছুই লাগবে না। নীলা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর হঠাৎ আকাশ এক দৌড়ে কলেজের বাইরে চলে গেল। এদিকে মানিক আর ইমন বসা থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ম্যাডাম আপনি আকাশের সাথে এমনটা না করলেও পারতেন। আপনার তো বয়স হয়েছে, একটা বিয়ে করে ফেলেন, অন্তত আমরা দাওয়াত খেতে পারবো। কত বছর হলো আমরা বিয়ের দাওয়াত খাই না, আপনি দাওয়াত দিলে অবশ্যই খাবো আমরা। পাবে পাবে, আরো কিছুদিন যাক, এরপরে অবশ্যই পাবে তোমরা। তাও আবার আকাশের সাথে আমার বিয়ে হবে। নীলা এইসব কথাবার্তা বলতেছে এমন সময় পেছন থেকে লামিয়া এসে নীলাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কিরে, তুই আমার ভাইকে কলেজ থেকে বের করে দিয়েছিস কেন? আমার ভাই ওই যে কলেজের সামনেই দাঁড়িয়ে আছে। তোর ভাইকে তো আমি তাড়িয়ে দেই নাই, তোর ভাই নিজেই চলে গেছে। আমি তো জাস্ট তোর ভাইকে নিয়ে আমার কেবিনের দিকে যাচ্ছিলাম, কিন্তু তোর ভাই পালিয়ে গেল। বেশি জোরাজোরি করবি না আমার ভাইয়ের সাথে। জোরাজোরি করলে কিন্তু তোর খবর আছে। তুই ম্যাডাম হয়েছিস তো কি হয়েছে? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোর বেস্ট ফ্রেন্ড না, আমি তোর ছোট ভাইয়ের হবু বউ ধরে নিতে পারিস। কয়েকদিন পরে দেখবি তোর ছোট ভাই আমার পিছু ছাড়বে না, আমার পেছনে পেছনে ঘুরঘুর করবে, এই বলে রাখলাম। কখনোই না, আমার ছোট ভাই এমন করতেই পারে না। তাকে আমি খুব ভালো করেই চিনি, সে কেমন এটা খুব ভালো করেই জানি। ম্যাডাম, আপনারা দুইজন কথা বলেন, আমরা দুইজন যাই। আপনাদের মধ্যে থেকে আমরা আলু ভর্তা আর খেসারির ডাল হতে পারবো না। এই বলে ইমন আর মানিক ওইখান থেকে চলে গেল। এদিকে লামিয়া নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ নীলা, আমি কিন্তু বলিনি আমার ভাইকে জোর জবরদস্তি করে তাকে তোর করে নিতে। তুই কিন্তু আমার ভাইকে জোর জবরদস্তি করছিস। কখনোই না, তোর ভাই আমার সাথে ফাজলামি করছে, তাই তোর ভাইকে একটু শাস্তি দিয়েছি। দেখবি নাকি শাস্তিগুলো? ভিডিও করে রেখেছি, চাইলে দেখতে পারিস। হ্যাঁ জানি জানি তুই কি করতে পারিস, আর দেখার দরকার নেই। আমি বাসায় গেলাম, বিকেলে ভাবছি ঘুরতে যাব। তুই চাইলে যেতে পারিস আমার সাথে। তোর সাথে গিয়ে কি করব? আমার তো দরকার তোর ভাইকে। বিকেল বেলা তোর ভাই কোথায় থাকবে সেটা আমাকে বলে দিস, আমি তোর ভাইয়ের কাছে চলে যাব। বিকালবেলা সে কোথায় থাকে এটা আমি নিজেও জানি না। কখনো দেখি বাসায়, কখনো দেখি ছাদে, কখনো দেখি বাহিরে ঘোরাঘুরি করে মেয়ে নিয়ে। আর কি বলবো, আরো ইত্যাদি ইত্যাদি কথা। তুই আমার ভাইয়ের পিছু করা বাদ দিয়ে অন্য একটা ছেলেকে দেখে বিয়ে করে ফেল। অন্তত দাওয়াতটা তো খেতে পারবো আমরা দুই ভাই বোন। তোর ভাইয়ের উপরে আমার চোখ পড়েছে, তার মানে তোর ভাইকে আমার লাগবে। এইসব কথাবার্তা বলতেছে নীলা। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে ওইখান থেকে চলে গেল তার কেবিনে। অন্যদিকে মানিক আর ইমন চলে আসলো আকাশের কাছে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে মানিক, ব্যাপার স্যাপার তো খুব বেশি ভালো লাগছে না। আর আকাশ, তুইও সাবধানে থাকিস। নীলা ম্যাডাম কিন্তু তোর পেছনে পড়েছে, হয়তো তোকে পটিয়ে সটিয়ে বিয়ে করে নিতে পারে। আমি কি দুধের ধোয়া তুলসী পাতা নাকি যে যাই বলবে আর আমাকে তাই করতে হবে? নীলা ম্যাডাম, ওনাকে আমি অন্য কোনো কিছুই ভাবি না। হ্যাঁ জানি জানি তুই ম্যাডামের প্রতি কতটা আসক্ত। তুই আসক্ত না হলেও তোর বোন নীলা ম্যাডামকে বউ হিসেবে মেনে নিয়েছে। এখন বেশি কথা না বলে চল কোথাও থেকে ঘুরে আসি, ভালো লাগছে না। হ্যাঁ চল যাওয়া যাক, আমারও ভালো লাগতেছে না। এই বলে আকাশ তার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ওইখান থেকে চলে আসলো কলেজের বাইরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তুই কলেজে গিয়ে ঠিকমতো ক্লাস করিস না নাকি? তোর বোন আমার কাছে বিচার দিয়েছে তুই নাকি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। তোর আব্বু আসলে আমি তোর আব্বুর কাছে বিচার দেব তোর নামে। আরে আম্মু, বাহিরে বাহিরে ঘুরে বেড়াবো না তো কি করব? তোমার মেয়ে বুইরা একটা বেটিকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে, সেই মেয়েটা এখন আমার পিছনে পড়ে আছে। কলেজে তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তুমি তোমার মেয়েকে বারণ করে দাও আর যাতে এইরকম না করে, আর ওই মেয়েকেও যাতে বারণ করে দেয় আমাকে কিছু না করার জন্য। তুই যদি কিছু করে থাকিস তাহলে তো লামিয়া বলবেই। আর মেয়েটা বুইড়া হোক বা জোয়ান, যেহেতু তোর বোন সিদ্ধান্ত নিয়েছে তোর সাথে বিয়ে দেবে, তার মানে তোর সাথেই বিয়ে দেবে তাকে। তুই এটা ধরে নিতে পারিস। ওই মেয়ের সাথে যদি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে তো এই বাড়ি থেকে চলে যাব আমি। আমাকে তোমরা কোথায় পাবে? আমি আমার পছন্দ মতো বিয়ে করব, মনে রাখো। ওই বুইরা বেটিকে আমি বিয়ে করতে
পারবো না। এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচে আসতেই দেখতে পেল লামিয়া সোফায় বসে বসে তার আম্মুর সাথে কথা বলতেছে। এটা দেখে আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া আপু, তুমি যদি আর কখনো ওই বুইড়া বেটিকে আমার পিছনে লাগিয়ে দিয়েছো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই কোন বুড়া বেটির কথা বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। একটু ভালোভাবে বুঝিয়ে বলতো কার কথা বলছিস। কার কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি নীলা ম্যাডামের কথা বলতেছি। ওই ম্যাডামকে যদি আর কখনো আমার পিছনে লাগিয়ে দিয়েছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই আমার বান্ধবীকে বুইড়া বেটি বলতে পারিস না। সে চাইলে এখনো তার পেছনে 100টা ছেলে ঘোরাতে পারে। তুই যদি বিশ্বাস না করিস তাহলে আমি তাকে বলতে পারি। আর বললেও আমি জানি তুই ম্যাডামের পেছনে ঘুরঘুর করবি সবার আগে। এই বলে রাখলাম। কখনোই না। ওই বুইড়া বেটির পিছনে, তাও আবার আমি কখনোই ঘুরঘুর করব না। ঘুরঘুর করলে অনেক আগেই করতে পারতাম। ঠিক আছে, তোর সাথে চ্যালেঞ্জ নিলাম। তোকে আমি নীলার পেছনে ঘুরঘুর করাবো, এই বলে দিলাম। এমনকি কাল থেকে তুই নীলার পেছনে ঘুরঘুর করবি। এই বলে লামিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ বাহিরে থাকার পর সন্ধ্যায় বাসায় চলে আসলো। বাসায় আসতেই আকাশের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, তুই কাকে কি বলেছিস? তোর নামে বিচার এসেছে কেন? আমি আবার কখন কাকে কি বললাম? উল্টাপাল্টা কিছু বলবে না আব্বু। উল্টাপাল্টা কিছু বললে আমার এমনিতেই মাথা গরম হয়ে যায়। আকাশ এসব কথা বলতেছে। এইদিকে লামিয়া আর আকাশের আব্বু সোফায় বসে বসে মিটমিট করে হাসতেছে আর বলতেছে, তুই যদি না বলে থাকিস তাহলে তাকে এই কথা কে বলেছে? অন্য কেউ তো আর বলবে না, একমাত্র তুই ছাড়া। আরে আমি আবার কখন কাকে কি বললাম? আজাইরা কথা বইলো না তো তুমি। এই বলে আকাশ ওইখান থেকে উঠে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ তার রুমে বসে থাকার পর আবারও নিচে এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে লামিয়া তার রুমে বসে নীলাকে উদ্দেশ্য করে মেসেজ দিতে লাগলো। চলেন আমরাও দেখে আসি কি মেসেজ করতেছে তারা। নীলা শোন, তুই কালকে খুব সুন্দরভাবে একটা নীল শাড়ি পরে আসবি। আকাশকে পটাতেই হবে, তোকে যে করেই হোক। তুই তার সাথে রিলেশনে যাবি। আমি তার সাথে বাজি লেগেছি, তোর সাথে বিয়ে হবে, তার এই বলে দিলাম। আরে বান্ধবী, তুই এত চিন্তা করতেছিস কেন? তুই যেহেতু তোর ভাইকে আমার উপরে ছেড়ে দিয়েছিস, নিশ্চিন্তে থাকতে পারিস। তোর ভাই আমার হবে, মানে আমার হবে। লামিয়া আরও কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে আকাশ বিছানায় শুয়ে আছে আর চিন্তা ভাবনা করতেছে কি করবে কি করবে না। এসব নানান চিন্তা ভাবনা করতে করতে আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। লামিয়া আকাশকে ডাকতে লাগলো, এই আকাশ, ঘুম থেকে ওঠ, 7টা বাজে, কলেজে যাবি না নাকি? আকাশ লামিয়ার ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুই ভাই বোন চলে আসলো কলেজে। অন্যদিকে নীল একটা শাড়ি পরে কলেজে এসে সব ছেলেরা নীলার দিকে হা হা করে তাকিয়ে আছে। এদিকে আকাশ নীলার দিক থেকে চোখ সরাতেই পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা চলে আসলো আকাশের সামনে আর বলতে লাগলো, আমাকে কেমন লাগতেছে তোমার কাছে? আমার মনে হচ্ছে কোনো ফুল বাগানের পরী এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। মনে চাইতেছে এই ফুল বাগানের পরীটাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যাই। এত সুন্দর পরী হতে পারে আমি আগে জানতাম না। আগে জানবে কি করে? আগে তো তুমি আমাকে খুব ভালো করে দেখো নাই, আজকে খুব ভালো করে দেখেছো। চলো আমার সাথে আমার কেবিনে। আকাশ যেই নীলার সাথে চলে যেতে যাবে এমন সময় লামিয়া ঠাস করে আকাশের গালে চড় মারলো আর বলতে লাগলো, কি রে, তুই এখন বুইড়া বেটির পেছনে ঘুরঘুর করছিস কেন? চলে যা এখান থেকে। আমি বলেছিলাম না তোকে নীলা চাইলেই কলেজের প্রত্যেকটা ছেলেকে তার পেছনে ঘোরাতে পারে? দেখলি তো তার প্রমাণ। হ্যাঁ দেখেছি। আর এইসব কেন বলেছি জানো? আমি তোমাদের অবস্থা জানতে চেয়েছিলাম। এই বুইড়া বেটির মতো আমার কাউকে দরকার নেই। আমি এই বুইড়া বেটিকে পছন্দ করি না। আমি গেলাম এখন। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো তার বন্ধু বান্ধবীদের কাছে। এদিকে লামিয়া নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নীলা, কি হলো এটা? আকাশ তোকে পাত্তা দিয়ে আবার এইখান থেকে চলে গেল কেন? প্রথম দেখে মিষ্টি মিষ্টি কথা বলেছে, পরে আবার চলে গেছে। নিশ্চয়ই এখানে কোনো ঘাপলে আছে তার। তুই চিন্তা করিস না, ক্লাসরুমে গিয়ে আমি আমার কাজটা করব। মেয়েদের আসল জায়গা দেখলে ছেলেরা এমনিতেই পাগল হয়ে যায়। আর তোর ভাই তো প্রথম দেখাতেই পাগল হয়ে গেছে। আর একটু চমকে দিলে তোর ভাই এমনিতেই আমার জন্য পাগল হয়ে যাবে। নীলা এইসব বলে চলে আসলো তার কেবিনের ভেতরে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা চলে আসলো ক্লাসরুমে। ভেতরে প্রবেশ করতেই সকল ছেলেরা হা করে তাকিয়ে আছে নীলার দিকে। এদিকে আকাশ কি করবে বুঝে উঠতেই পারতেছে না। নীলার দিকে তাকিয়ে আছে। নীলা বিষয়টা খেয়াল করার পরেও আকাশকে কোনো কিছু বলল না। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীলা আকাশের কাছে এসে বলতে লাগলো, আমাকে লাগবে নাকি? তোমার লাগলে বলতে পারো। তোমার বোনকে আমি বলবো না।
তোমার বোনকে বললে সে কখনোই চাইবে না আমাকে, আর তুমি যদি চাও তাহলে কেউ আটকে রাখতে পারবে না তোমাকে। আমি তো চাই, আর আপনি যে জিনিসটা দেখিয়েছেন আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমি আপনাকে আবার প্রপোজ করব আজকে। আপনার সাথে আমি রিলেশনে যাব। ঠিক আছে, যখন প্রপোজ করবে তখন দেখা যাবে তোমার সাথে আমি রিলেশনে যেতে পারি নাকি রিলেশনে যেতে পারি না। রিলেশনে গেলে অবশ্যই তোমাকে খুব শক্তভাবে থাকতে হবে, কারণ আমি কিন্তু প্রচুর রোমান্টিক। তোমাকে আদর করতে করতে পাগল বানিয়ে ফেলবো, তখন তুমি আমাকে কিছু বলতে পারবে না। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমিও প্রচুর রোমান্টিক। নীলা ক্লাস করিয়ে আকাশকে নিয়ে চলে আসলো তার কেবিনে। আকাশের হাতে ফুল, নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ হাঁটু গেড়ে নীলাকে প্রপোজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ প্রপোজ করার পর নীলা ঠাস করে আকাশের গালে চড় মেরে বলতে লাগলো, তোর বয়স হয়েছে আমার সাথে রিলেশন করার? তুই তো একটা পিচ্চি ছেলে, আর তোর মতো ছেলেদেরকে আমি আমার পেছনে অনেক ঘোরাতে পারবো। দেখলি তো, সামান্য মাত্র একদিন শাড়ি পরে এসেছি আর সব ছেলেরা আমার প্রতি পাগল হয়ে আছে। আপনি না বললেন আমি প্রপোজ করলে আমার সাথে রিলেশন করবেন? তাহলে এখন আমার গালে চড় মারলেন কেন? আবার আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করে রিজেক্ট করে দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে? আমার দরকার পড়েছে তাই আমি রিজেক্ট করে দিয়েছি। তোকে আমার ভালো লাগে নাই, আর তোর মতো পিচ্চিকে দিয়ে আমার হবে না। কেন হবে না? আমি কি পারবো না নাকি আপনার সাথে? তুই আর কি পারবি? তুই কিছুই পারবি না, অযথা সময় নষ্ট হবে। যা এখান থেকে, গিয়ে ক্লাস কর। আকাশ কোনো কিছু না বলে চলে গেল ক্লাসরুমে। এইদিকে নীলা চুপচাপ বসে আছে। এমন সময় তার কেবিনের ভেতরে প্রবেশ করলো লামিয়া। নীলাকে দেখে বলতে লাগলো, কি রে, তুই আকাশকে কি করেছিস? আকাশ দেখলাম বের হয়ে গেল। এমন কিছু না, তোর প্রপোজ রিজেক্ট করে দিয়েছি। আরো কয়েকটা দিন যাক, এরপরে তোর ভাই দেখবি তোকে নিজে এসে বলবে আমার সাথে রিলেশন করিয়ে দেওয়ার জন্য। তুই কিন্তু তোর ভাইকে ঘুরাবি, বলবি যে আমি রিলেশন করব না। ঠিক আছে, তুই এটা নিয়ে চিন্তা করিস না। আমার সাথে বাজি ধরেছিল, এই বাজি অবশ্যই আমি জিতবো। এই লামিয়া কখনোই হার মানেনি, আজকেও হার মানবে না। এই বাজি জিতেই ছাড়বো। এইসব কথা বলতেছে লামিয়া। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল তার ক্লাসরুমে। অন্যদিকে নীলা বসে বসে একটা গল্পের বই পড়তেছে। এমন সময় তার কেবিনের ভেতরে প্রবেশ করলো প্রিন্সিপাল। নীলাকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল বলতে লাগলো, নীলা, তুমি তো কলেজে এসেছো, অনেক দিন হয়েছে, শিক্ষকতা করতেছো, সবাই তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। তুমি কি এই কলেজে পড়াবে নাকি অন্য কলেজে ট্রান্সফার হতে চাও? স্যার, যেহেতু আমি ভালো পড়াচ্ছি তাহলে আমাকে এই কলেজে রেখে দেন। আর কিছুদিনের ব্যাপার, হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে তো আর পড়াতে পারবো না। হ্যাঁ, মেয়ে মানুষ বড় হলে তো বিয়ে দিতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি পড়াতে থাকো, আমি ওইদিকে কথাবার্তা বলে সিদ্ধান্ত ফাইনাল করতেছি। এইসব কথাবার্তা বলে প্রিন্সিপাল চলে গেল। এদিকে নীলা চুপচাপ বসে আছে। অন্যদিকে আকাশ ক্লাস করতেছে। এমন সময় ইমন বলতে লাগলো, কি রে আকাশ, কি হয়েছে? মনমরা হয়ে বসে আছিস কেন? নীলা ম্যাডাম কিছু বলেছে নাকি? ম্যাডাম আমার প্রপোজ রিজেক্ট করে দিয়েছে, তাই আর কি মন খারাপ। এখন কি করব বুঝতে পারছি না, তুই একটা বুদ্ধি দে। ভাই, আমি বুদ্ধি দিলে আমার বুদ্ধি কোনো কাজে আসবে না। তুই চাইলে মানিকের কাছ থেকে বুদ্ধি নিতে পারিস। কি রে মানিক, চুপ করে আসিস কেন? কোনো কথা বল। আমি জানতাম তো তুই আমার উপরে চাপিয়ে দিবি, তাই তো চুপচাপ ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত বের করতেছি। দেখি কি সিদ্ধান্ত বের করতে পারি। হ্যাঁ মামা, তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নে। কি করতে হবে ম্যাডামকে? কি করলে ম্যাডাম আমার সাথে ভালো ব্যবহার করবে এবং আমার সাথে রিলেশন করবে? আরে ভাই, তোরা একটু চুপ থাক। চুপ না থাকলে আমি বুদ্ধি দিব কি করে? তিনজন চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মানিক আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই এক কাজ করতে পারিস, 2-3 দিন কলেজে আসিস না। কলেজে না এসে বাসে থাক। পরে আবার একদিন কলেজে এসে পরের দিন থেকে তোর বান্ধবী চাঁদনি আছে, তাকে বলবি যে কলেজে আসার জন্য। তাকে নিয়ে ঘোরাঘুরি করবি, দেখবি যে সে জেলাস ফিল করে এমনিতেই তোর কাছে চলে আসবে। ঠিক আছে মামা, তোর বুদ্ধিটা যাতে কাজে লাগে দোয়া করিস আমার জন্য। এই ম্যাডামকে একবার পেয়ে গেলে ম্যাডামের এমন অবস্থা করব যাতে 10 দিন বিছানা থেকে উঠতে না পারে। এইসব কথাবার্তা বলতেছে আকাশ। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আকাশ সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কিরে, তুই কলেজ থেকে চলে এসেছিস কেন? পড়া নেই নাকি আজকে? হ্যাঁ পড়া আছে, আগামী 2 থেকে 3 দিন কলেজে যাব না। আমি কলেজ থেকে ছুটি নিয়েছি, এই 2 থেকে 3 দিন বাসায় থাকবো। বাসায় থাকার কি দরকার? 2 থেকে 3 দিন না হয় তোর মামার বাড়ি থেকে ঘুরে আয়। অনেক দিন ধরে তোর মামা বলতেছে যাওয়ার জন্য, তুই গেলে অবশ্যই তোর মামা
খুশি হবে। সাথে তোর মামাতো বোনও আছে, তাদের সাথেও ঘোরাঘুরি করতে পারবি। হ্যাঁ, এটাও ঠিক বলেছ। আচ্ছা, তুমি মামাকে ফোন দিয়ে বলে দাও আমি বের হব এখন মামাদের বাড়িতে যাওয়ার জন্য। আকাশ এসব কথাবার্তা বলতেছে, বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। ব্যাগপত্র গুছিয়ে নিচে এসে তার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর বাসে উঠে পড়তেই বাস ছেড়ে দিল। এদিকে আকাশ কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে, এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশের মামাতো বোন ঝর্ণা বলতে লাগলো, আকাশ, তুই নাকি আমাদের বাসায় আসতেছিস? এখন কোথায় আছিস? হ্যাঁ, আমি তোদের বাসায় আসতেছি, আর এখন বাসে আছি। 30 মিনিটের মধ্যে তোদের এলাকায় চলে যাব। তোদের এলাকায় গিয়ে ফোন দিব তোকে, আমাকে সে নিয়ে যাস। ঠিক আছে, আয় তাহলে। এদিকে আমিও আম্মুর সাথে রান্নাবান্না কিছুটা এগিয়ে নিই। তোর জন্য দেশি মুরগি জবাই করেছে, হাঁসও জবাই করেছে। বাহ, ভালো জিনিস রান্না করতেছিস। তাহলে মামাকে বলিস কালকে তোদের গরুটা জবাই করার জন্য। যেহেতু আমি একা একটা গরু জবাই করলেই চলবে। ঠিক আছে, আয় তুই বাসায়, এরপরে গরু জবাই করা যাবে। গরু জবাই না করে তোকে জবাই করলেও চলবে। রাখলাম তাহলে এখন। এসব কথাবার্তা বলতেছে ঝর্ণা আকাশের সাথে। প্রায় 30 মিনিট পর আকাশ চলে আসলো তাদের মামার বাসায়। মেন গেটে দাঁড়িয়ে আছে আকাশ। দরজায় ঠকঠক আওয়াজ করতেই ঝর্ণা এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আব্বু, আকাশ এসেছে, ভিতরে চলো। আকাশ। আকাশ বাড়ির ভেতরে যেতেই সবাই চলে আসলো আকাশের কাছে। ঝর্ণা তার রুমটা দেখিয়ে দিল আকাশকে। বেশ কিছুক্ষণ আকাশ ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো। এদিকে আকাশের মামি আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, ভিতরে গিয়ে বসো, রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাবার দেবো এখন তোমাকে। আচ্ছা মামি, আপনারা রেডি করেন খাবার। আমি একটু বাড়ির পিছন থেকে আসতেছি, মামার সাথে দেখা করে আসি। পুকুরে দেখলাম খাবার দিতেছে। এই বলে আকাশ চলে আসলো তার মামার কাছে। আকাশ তার মামার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলো বাড়ির ভেতরে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিল। আকাশ খাওয়া দাওয়া শেষ হতেই আকাশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে আসতেই দেখতে পেল ঝর্ণা দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে বলতে লাগলো, চল আকাশ, তোকে নিয়ে আজকে পুরো গ্রাম ঘুরে বেড়াবো। আমাদের সব কিছু তোকে দেখাবো। অনেক বছর পর তুই আমাদের গ্রামে এসেছিস। ভালো লাগে না রে এত ঘোরাঘুরি করতে। হঠাৎ কেন যেন মনে চাইলো একটু ঘোরাঘুরি করতে, তাই আর কি কলেজ থেকে 2 দিন ছুটি নিয়ে বাসায় বলে তোদের বাসায় চলে আসলাম। চল এখন ঘুরে আসি। ঝর্ণা আকাশকে নিয়ে চলে আসলো বাইরে। ঘুরে ঘুরে তাদের সব কিছু দেখাচ্ছে। এমন সময় ঝর্ণা বলে উঠল, আকাশ, একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? না বললে খেয়াল করব কি করে? আমার বয়স কিন্তু হয়ে গেছে, বিয়ে এখনো করতেছি না। কেন জানিস? শুধু তোর জন্য। তোকে বিয়ে করব বলে এখনো বিয়ে করতেছি না। মজা করিস না ঝর্ণা। আর বিয়ে করতে চাইলেও আমাকে বিয়ে করতে পারবি না, কারণ আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। সেই মেয়েকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, ওই মেয়েটা অনেক সুন্দরী তাই না রে? আমরা গ্রামের মেয়ে, কালো দেখতে, এতটা সুন্দরও না। যাই হোক, বাদ দে এসব। চল এখন ওই দিক থেকে ঘুরে এরপর বাসায় চলে যাব। এই বলে ঝর্ণা আকাশকে নিয়ে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। রাতে সবাই বাইরে বসে আছে। এমন সময় ঝর্ণা তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তুমি আমার জন্য ছেলে দেখেছিলে না? ওই ছেলের পরিবারের সাথে কথা বলতে পারো। আমি বিয়ে করতে রাজি আছি। তুই না বললি আরো পড়ালেখা করবি, এখন বিয়ে করবি না? তাহলে হুট করে আবার কেন বলতেছিস বিয়ে করবি? পড়ালেখা করতে চাস না নাকি? আর না, আর লেখাপড়া করতে চাই না। অনেক দূর তো লেখাপড়া করলাম, যেটার জন্য বসেছিলাম সেটার হবে না, তাই আর কি বিয়েটা করে ফেলতেছি। কথাটা বলেছে আকাশের মুখের দিকে তাকিয়ে। সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো যার যার রুমে। অন্যদিকে লামিয়া তার আব্বু আম্মুর সাথে খাবার খাচ্ছে আর বলতেছে, কি ব্যাপার আম্মু, কলেজ থেকে আসলাম আকাশকে দেখলাম না। রাতও তো অনেক হয়েছে, খাবার খেতেও আসলো না। সে অসুস্থ নাকি? না, অসুস্থ না। আকাশ তার মামার বাসায় বেড়াতে গেছে। 2 দিন নাকি ছুটি নিয়েছে কলেজ থেকে, তাই আমি তাকে তার মামার বাসায় পাঠিয়েছি। অনেক দিন তো হয়েছে তার মামার বাসায় যায় না, তাই পাঠালাম। ও আচ্ছা, এটার জন্যই তো পুরো বাড়িটা নীরব। যাই হোক, এখন আমার কথা শোনো, নীলাকে এই বাড়ির বউ করে আনবো। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু আকাশের যদি আপত্তি থাকে তাহলে এই বিয়ে কিভাবে হবে? তার অনুমতি ছাড়া যদি আমরা কোনো কিছু করতে যাই তাহলে কি হতে পারে? কিছুই হবে না, তোমরা এত চিন্তা করো না তো। আর আকাশ নীলাকে অবশ্যই পছন্দ করবে।
তবে এখন বিয়ে হবে না, বিয়ে হলেও আরো 2 থেকে 3 মাস পর হবে। 2 থেকে 3 মাস নীলা আকাশকে ভালোভাবে শিক্ষা দেবে, এরপরে বাকি সব কিছু করবে। লামিয়া খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে আকাশ জানালার পাশে বসে আছে আর মনে মনে বলতেছে, আমার সাথে এসব কি হচ্ছে? একদিকে গেলে ম্যাডাম, অন্যদিকে গেলে আমার মামাতো বোন। যাই হোক, আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করব। এত কোনো কিছু জানি না, আর এত কিছু জানার দরকারও নেই আমার। আকাশ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে কথাবার্তা চিন্তা ভাবনা করতেই ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে আকাশ বলতে লাগলো, ঝর্ণা, আমি বাসায় চলে যাব বিকেলবেলা। মামা মামি কোথায় গেছে তাদেরকে তো দেখতেছি না। তারা পুকুর পাড়ে গেছে মাছ ধরে আনার জন্য। যাই হোক, আমার বিয়েটা কিন্তু মিস করিস না। তোকে প্রধান অতিথি হিসাবে প্রথম বিয়ের কার্ডটা দিব। আই এম রিয়েলি সরি রে। তুই যদি আগে আমাকে বলতি তাহলে আমি কখনোই অন্যজনের প্রতি আসক্ত হতাম না। এখানে আসার পর আমাকে বলেছিস, আমি কিছুই করতে পারলাম না। থাক, কিছু না করতে হবে না। আলো হয়তো তোর ভাগ্যের সাথে আমার ভাগ্যটা লিখে রাখে নাই, এটার জন্য হয় নাই। যদি লিখে রাখতো তাহলে অবশ্যই হতো। আকাশ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও বাড়িতে এসে সকালে খাওয়া দাওয়া করে সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে বিকেল হয়ে আসলো। অন্যদিকে নীলা লামিয়ার সাথে দাঁড়িয়ে আছে। লামিয়াকে উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, কিরে, তোর ভাই কোথায়? কালকে সকালবেলা দেখলাম, আজকে এখনো কলেজে আসলো না। শুনলাম তুই নাকি ছুটি দিয়েছিস 2 দিনের জন্য, তাই সে মামার বাসায় গেছে বেড়াতে, 2 দিন পর আসবে। আমি আবার তাকে কখন ছুটি দিলাম? আমি তো তাকে ছুটি দেইনি। তাহলে হয়তো সে মিথ্যা কথা বলেই চলে গেছে। যাই হোক, বাদ দে, কালকে দেখবি কলেজে চলে এসেছে। আর তুই একটু তার দিকে চোখ কান খোলা রাখিস। আবার দেখিস অন্য মেয়ে নিয়ে যাতে ঘোরাঘুরি না করে। বাসায় আমি বলে রেখেছি, বিয়ে হলে তোর সাথেই বিয়ে হবে, আর অন্য কারোর সাথে বিয়েই হবে না। ধন্যবাদ বান্ধবী। আর তোর ভাইকে এমনিতেও ছোটবেলা থেকেই আমার ভালো লাগতো, কখন যে বড় হয়ে গেছে টের পেলাম না। তুই মনে হয় এখনো সেই ছোট্ট বেবি আছিস, তাই না? এসব কথাবার্তা বলছিস? যা গিয়ে ক্লাস করে, আমিও ক্লাসে যাই। এই বলে লামিয়া চলে গেল তার ক্লাসরুমে। এদিকে নীলা তার কেবিনে এসে ব্যাগ নিয়ে ক্লাস করাতেই চলে গেল। বেশ কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু ইমন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইমন বলতে লাগলো, কি রে আকাশ, তুই কোথায় আছিস? খেলার মাঠে চলে আয়, আজকে মাঠে একটা ম্যাচ আছে, তুই না আসলে জিততে পারবো না। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে খেলার মাঠে আসতেছি, তোরা ওয়েট কর। এই বলে আকাশ ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো খেলার মাঠে। সবার সাথে ক্রিকেট খেলতেছে। অন্যদিকে নীলা খেলার মাঠে পাশে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় আকাশের কথা বলার সাউন্ড শুনতে পেল। গেটের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল ভেতরে সবাই ক্রিকেট খেলতেছে। নীলা খেলার মাঠে চলে আসলো। একপাশে দাঁড়িয়ে আকাশের খেলা দেখতেছে। এমন সময় হঠাৎ একটা বল এসে আস্তে করে নীলার মাথায় লাগতেই নীলা অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করতে লাগলো। এইদিকে আকাশ তাড়াতাড়ি করে নীলার মাথার কাছে এসে নীলার মাথাটা তার কোলে নিয়ে ইমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তাড়াতাড়ি 1 বোতল পানি নিয়ে আয়, ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেছে। আর তোরা দেখে বল মারবি না। সবাই ছোটাছুটি করতেছে। এইদিকে নীলা এক চোখ হালকা মেলে দেখে আশেপাশে কেউ নেই। এটা দেখে তাড়াতাড়ি করে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে আবারও অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলো। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এটা কি হলো? ম্যাডাম কি সত্যি আমাকে লিপ কিস করেছে নাকি এটা আমার মনের ভুল? ম্যাডাম তো অজ্ঞান হয়ে আছে, লিপ কিস করবে কিভাবে? মনে হয় এটা আমার মনের ভুল। যাই হোক এসব বাদ দে, আগে ম্যাডামকে অজ্ঞান থেকে জ্ঞান ফেরাতে হবে। আকাশ এসব কথাবার্তা মনে মনে বলতেছে। এমন সময় ইমন পানি নিয়ে আসলো। আকাশ নীলার মুখে পানি ছিটা দিতেই নীলা চোখ খুলল। আকাশ নীলার চোখ খোলা দেখে বলতে লাগলো, ম্যাডাম আপনার কোনো কিছু হয় নাই তো? না, আমার কোনো কিছু হয় নাই। আর তোমরা এখানে কি করো? বাসায় যাও। ম্যাডাম টাকা লাগিয়ে খেলতেছি, প্লিজ আমাদের খেলায় বাধা দিবেন না। আপনি একপাশে দাঁড়িয়ে খেলা দেখেন, আজকে আমাদেরকে জিততেই হবে। তাদের সাথে যদি না জিততে পারি তাহলে আমাদের মান সম্মান অনেক কমে যাবে। নীলা আর কিছু না বলে ওইখান থেকে চুপচাপ চলে গেল বাসায়। এদিকে আকাশ তাদের সাথে ক্রিকেট খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ ম্যাচটা জিতে ফেললো। সবাই স্কুল মাঠের টিউবওয়েল থেকে পানি তুলে ফ্রেশ হয়ে চলে আসলো বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানি খেয়ে 9টা পর্যন্ত আড্ডা দিয়ে আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই লামিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে, নীলা নাকি তোর ঠোঁটে লিপকিস করেছে? এটা কি একদম সত্যি কথা?
এই কথা তোমাকে কে বলেছে? এই কথা একদম মিথ্যা কথা। আর ম্যাডাম আমাকে লিপ কিস করতে যাবে কেন? ম্যাডামের সাথে তো আমার দেখাই হয়েছে বিকেলবেলা মাঠে। এর আগে পরে তো আমাকে লিপ কিস করে নাই। লিপ কিস করলে তো আমি অবশ্যই দেখতে পাইতাম। মিথ্যা কথা বলার জায়গা পাস না। মিথ্যা কথা বললে কিন্তু আমি তোর ওপর কালো জাদু করব। তুই তো জানিস আমি কালো জাদু করতে পারি। হোম চিঙ্ক বিঙ্ক ফু, তোকে মন্ত্র করে দিলাম। যা, তোর ওপরে আর কোনো মেয়ের অধিকার থাকবে না, একমাত্র নীলার অধিকার থাকবে। হইছে আজাইরার কথা বইল না। তোমার এইসব আজাইরা কথাবার্তা আমার একদম ভালো লাগে না। আকাশ এই বলে চলে আসলো তার রুমে। এদিকে লামিয়া নীলাকে মেসেজ দিল। কি রে, তুই যে আকাশকে লিপকিস করেছিস, এটা আকাশ দেখেনি নাকি? সে তো বলতেই পারে না তুই যে লিপকিস করেছিস তাকে। বলবে কি করে? বলার মতো তো আর তার ভাষা নেই, কারণ সে দেখেই নাই আমি যে তাকে কখনো কিস করেছি। সে হয়তো মনে মনে ভাবছে আমি লিপ কিস করেছি, পরে আবার হয়তো ভাবছে এটা তার মনের ভুল। যাই হোক, তোর ভাই বাসায় গেছে, এখন কিছু খেতে দে। মনে হয়তো খেলা জিতে বাহির থেকে বিরিয়ানি খেয়ে গেছে, রাতে হয়তো ভাত খাবে না। হ্যাঁ, বাহির থেকে বিরিয়ানি খেয়ে এসেছে, রাতে ভাত খাবে না। আর তুই তার সাথে তো কথা বলতেই পারিস। আমার আইডি দিয়ে তাকে মেসেজ দে, আমার আইডি তো তোর কাছে আছে। তাকে মেসেজ দিলে তো সে অবশ্যই রিপ্লাই দিবে, আর না হয় একটা ফেক আইডি খোল, অবশ্যই সে রিপ্লাই দিবে। ঠিক আছে, তুই তোর ভাইয়ের আইডির লিংক পাঠিয়ে দিয়ে রাখ, আমি তোর ভাইকে রাতের বেলা মেসেজ দিব, দেখি তোর ভাই রিপ্লাই দেয় কিনা। লামিয়া নীলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। রাত 11:45। নীলা একটা ফেক আইডি খুলে আকাশকে মেসেজ দিল। আকাশ ফেক আইডিটা ভালোভাবে ঘুরে দেখে চিনতে না পেরে ব্লক লিস্টে রেখে দিল, কারণ সে হয়তো ভেবেছে এটা তার বন্ধু বান্ধবের কাজ, তাই ব্লক মেরে দিয়েছে। ব্লক মেরে দিয়ে কিছুক্ষণ রিলস দেখে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে ফোন দিল তার 2টা বান্ধবীকে। বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আকাশ 8টায় খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। তার 3 জন বন্ধু বান্ধব মিলে চলে আসলো 4 রাস্তার মোড়ে। এসে দেখে তার বান্ধবী মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে বলতে লাগলো, কিরে কেমন আছিস? অনেকদিন পর তোদের সাথে দেখা হয়েছে। কলেজে ঠিকমতো যাস না, বিয়ে করেছিস বলে কি আমাদের খবর রাখবি না? আমরা তো আমাদের জামাইয়ের খবর রাখতে পারি না, তোদের খবর রাখবো কি করে? যাই হোক, কালকে রাতে যা বলেছি জামাইকে বলার পরে সে সম্মতি দিয়েছে, বলেছে যে বেশি দিন এই নাটক না করার জন্য। আর আমাকে তো বলেছিস প্রত্যেক দিন নাটক করবি, এই নাটকের জন্য আমাকে 5,000 করে টাকা দিতে হবে। তোর পারবি তো 5,000 টাকা দিতে? হ্যাঁ পারবো, তবে 5,000 না 500 টাকা দিতে পারবো, কারণ তুই জানিস আমি একদম পথের ফকির। হয়েছে আর বলতে হবে না, তুই কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি, আমাকে আর কোনো কিছু বলতে হবে না। চল এখন কলেজের দিকে যাই, 9:30 বেজে গেছে। এই বলে সবাই কলেজে যেতে লাগলো। এদিকে মেঘলা আকাশের হাত ধরে কলেজের ভেতরে প্রবেশ করলো। নীলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের জন্য অপেক্ষা করছিল। মেঘলার সাথে আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার? ওই মেয়েটাকে, তাকে তো আগে কখনো দেখি নাই। নিশ্চয়ই আকাশ তার সাথে রিলেশন করে। ওই মেয়েটাকে তো সরাতে হবে। ওই মেয়েটাকে না সরালে আমি আকাশকে পাবো না। নীলা এইসব কথাবার্তা মনে মনে চিন্তা করতেছে। এমন সময় আকাশ আর মেঘলা নীলার সামনে এসে দাঁড়ালো। আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, এটা হচ্ছে আমাদের নতুন ম্যাডাম, আর ম্যাডাম এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। দীর্ঘ 2 বছর রিলেশন করেছি তার সাথে। আশা করি খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে বিয়ের খবর পাঠাবো। আমাদের জন্য দোয়া করবেন, বড়দের দোয়া অনেক কাজে লাগে। নীলা আকাশের কানের কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সময় মতো পেয়ে নেই তোকে, এরপরে বুঝিয়ে দিব এই নীলা কি জিনিস। এই নীলার চোখ যেই জিনিসের দিকে পড়ে ওই জিনিস সে নিজের করেই ছাড়ে। আর এই মেয়েকে কি করতে হবে এটা আমি খুব ভালো করেই জানি, নিশ্চিন্তে থাক। এই বলে নীলা চলে গেল তার কেবিনে। এদিকে মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, নীলা ম্যাডাম কি বলেছে তোকে? আমাকেও বল, আমিও শুনি কি বলেছে তোকে। তেমন বেশি কিছু না, বলেছে যে সময় পাইলে আমাকে ধরবে, আর তোকে কিভাবে ছাড়াতে হয় এটা সে ভালো করেই জানে। এছাড়া আর কোনো কিছুই বলে নাই। ম্যাডাম যদি তোকে জোর জবরদস্তি করে তাহলে কিন্তু তুই বলবি না ম্যাডামকে যে তুই নাটক করছিস। আমি কি পাগল হয়েছি? আমি বলে দিব। তবে সে যদি আমার খোঁজ খবর নিয়ে সবকিছু জেনে যায় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। ঠিক আছে, এটা নিয়ে তুই চিন্তা করিস না। আর আমি যদি কোনোভাবে জানতে পারি তুই সব কিছু বলে দিয়েছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম।
এসব কথাবার্তা বলতেছে আকাশ মেঘলার সাথে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ক্লাসরুমে। সবাই বসে বসে একসাথে গল্প করতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, আপনার নাম কি আকাশ? হ্যাঁ, আমার নাম আকাশ। কিন্তু আপনি কে আর আমাকে ফোন দিয়েছেন কেন? আমার নাম জানলেন কি করে? আপনার বোন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপনার বোনের ফোন থেকে আপনার নাম্বারটা পেয়েছি। আপনি তাড়াতাড়ি করে এই হাসপাতালে চলে আসেন। আচ্ছা, আমি হাসপাতালে এসে আপনাকে কল দিতে এসেছি। এই বলে আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে। এসে দেখে নীলা দাঁড়িয়ে আছে। নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, এইভাবে দৌড়ে তুমি কোথায় যেতেছো? এই তো ম্যাডাম, আপু অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাড়াতাড়ি করে হাসপাতালে যাইতেছি। কি বলো এইসব? লামিয়া অ্যাক্সিডেন্ট করেছে? তাড়াতাড়ি চলো, আমিও যাব তোমার সাথে। এই বলে দুজন সামনের দিকে যেতে লাগলো। গেটের কাছে আসতেই দেখতে পেল লামিয়া কলেজের ভেতরে প্রবেশ করতেছে। দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোরা দুইজন কোথায় যাচ্ছিস এভাবে দৌড়ে? কি রে আকাশ, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাব, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ফোন দিয়ে বলেছে যে তুমি নাকি হাসপাতালে ভর্তি আছো, তাই তোমার কাছে যাইতেছিলাম। লামিয়া নীলার দিকে তাকাতেই নীলা ইশারা করে বুঝিয়ে দিল। লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে রিক্সাওয়ালার। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, আর আমি ওই মেয়েটাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। হয়তো ফোন ওইখানেই পড়েছিল, তাই আর কি তোর ফোন নাম্বার বের করে হয়তো ফোন দিয়েছে। এখন ক্লাসরুমে যা। আকাশ আর বাহিরে না গিয়ে চলে আসলো ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আকাশ বলতে লাগলো, যে ফোন দিয়েছিল সে কি সত্যি আমাকে চেনে নাকি চেনে না? আপুর হাতের ফোন তো একদম ভালো, কোনো কিছুই হয় নাই, তাহলে আপু মিথ্যা কথা বলল কেন? নীলা আপুর সাথে কোনো কিছু প্ল্যান করেছিল নাকি? আকাশ এইসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় মানিক এসে বলতে লাগলো, আকাশ, নীলা ম্যাডাম তোকে ফোন দিয়ে তোর বোনের অ্যাক্সিডেন্টের কথা বলেছে। সে হয়তো চাইছিল তোকে বাইরে নিয়ে কোনো কিছু করার জন্য, কিন্তু তোর বোন সাথে সাথে চলে এসেছে। আচ্ছা মানিক, তুই একটু নীলা ম্যাডামের দিকে খেয়াল রাখিস তো। আমি এখন বাহিরে গেলাম। ম্যাডাম যদি এসে জিজ্ঞেস করে তাহলে বলবি যে বাহিরে গেছি। এই বলে আকাশ চলে আসলো বাইরে। এদিকে নীলা ক্লাসরুমে এসে দেখে আকাশ নেই। মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আমার বয়ফ্রেন্ড কোথায় গেছে? আমাকে দেখে পালিয়ে গেছে নাকি তোমার বয়ফ্রেন্ড? পালাতে যাবে কেন? ওয়াশরুমে গেছে, এখনই চলে আসবে। আমার বয়ফ্রেন্ড পালাতে শিখে নাই। পালাতে শিখলে অবশ্যই সে অনেক কিছু করতে পারতো। হ্যাঁ জানি জানি, তোমার বয়ফ্রেন্ড কি কি করতে পারতো আর কি কি করতে পারতো না। এই সব কথা বলে আমাকে পটানোর চেষ্টা করো না। আপনি কি পুরুষ মানুষ নাকি যে আপনাকে পটালে আমার লাভ হবে? আপনি মহিলা মানুষ, আপনাকে পটিয়ে আমি কি করব? অযথা সময় নষ্ট হবে আমার। মেঘলার সাথে এক প্রকার ঝগড়া লেগে যাওয়ার উপক্রম হয়েছে। নীলা যখন দেখতেছে মেঘলার সাথে পেরে উঠতে পারতেছে না, তখন চলে গেল সামনে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো আকাশ। নীলাকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে আসলো তার সিটে। চুপচাপ বসে আছে। এমন সময় মেঘলা বলতে লাগলো, নীলা ম্যাডাম আমার সাথে ঝগড়া করতে এসেছিল, আমিও দিয়ে দিয়েছি কয়েকটা। বেশ ভালো করেছিস, আর এমন করবে না। আকাশ আর মেঘলা এসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশ বলতে লাগলো, এই ইমন আর মানিক তোদের দুইজনকে একটা ফোন নাম্বার দিতেছি। এই ফোন নাম্বারটা কার, এটা একটু দেখে আমাকে জানাতে পারবি? হ্যাঁ, জানাতে পারবো। কি করতে হবে কি না করতে হবে আমাকে একটু বল, তাহলে খুব ভালো হবে। শুধু কার নামে রেজিস্ট্রেশন করা এবং আইডি কার্ডের সিরিয়াল নাম্বার বের করতে পারলেই চলবে, আর কোনো কিছুই লাগবে না। বাকিটা আমি সব কিছু করে নিতে পারবো। তবে আমার মনে হয় এই নাম্বারটা নীলা ম্যাডামের, তারপরেও সন্দেহ থাকা ভালো। যাই হোক, তোদেরকে যেটা বলেছি সেটাই করবি। কতক্ষণ সময় লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না, কালকে সকালের মধ্যেই সব কিছু পেয়ে যাবেই। ঠিক আছে, কালকে সকালের মধ্যে সব কিছু ব্যবস্থা করে দিয়ে দিস। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় লামিয়া এসে বসে পড়লো আকাশের পাশে আর বলতে লাগলো, কি রে, সারাদিন বসে বসে কার্টুন দেখিস কেন? বাইরে গিয়ে একটু প্রেম করতে পারিস না কারোর সাথে? হ্যাঁ, প্রেম তো করতে পারি, তাও আবার ম্যাডামের সাথে। কিন্তু তুমি আজকে আমার সাথে এত বড় মিথ্যা কথা বললে কেন? তুমি যে বলেছিলে তোমার ফোন রাস্তায় পড়ে ভেঙে গেছে, তাহলে তোমার ফোন এখন ঠিক হলো কিভাবে? এবং আমি কলেজেও দেখেছি তোমার ফোন পুরোপুরি ঠিক আছে। ওইখানে তোমাকে কোনো কিছুই বলি নাই। আসলে নীলা আমাকে ইশারা
দিয়ে বারণ করেছিল না বলার জন্য। আর নীলা হয়তো চাইছিল তোকে বাইরে নিয়ে কিছু বলতে, কিন্তু বলতে পারেনি। ঠিক ওই সময় আমি চলে এসেছি। হ্যাঁ আমি জানি কি বলতে চাই। সে বলতে চাই যে আমি তার সাথে রিলেশন করি, কিন্তু আমি তার সাথে রিলেশন করতে পারবো না। তার সাথে রিলেশন করতে গেলে ওইদিকে মেঘলা কি করবে সে নিজেও জানে না। হ্যাঁ বুঝতে পারছি আমি, তারপরেও কিন্তু তুই তো আগে থেকেই ম্যাডামকে পছন্দ করিস, তাহলে এখন বারণ করছিস কেন? আমি বারণ করতেছি না, আমি বলতে চাইতেছি যে ম্যাডামের সাথে যদি আমি রিলেশনে যাই তাহলে মেঘলা যদি শুনতে পারে আমাকে তো মেরে ফেলবে, সাথে ম্যাডামকেও মেরে ফেলবে। অন্য কিছু করলে আবার করা যাবে। অন্য কিছু বলতে তুই কি বোঝাতে চাইছিস? একটু ভালোভাবে বুঝিয়ে বল। ভালোভাবে বুঝিয়ে না বললে বুঝবো কি করে? এখন ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না, বুঝিয়ে বলতে গেলে অনেক সমস্যা হবে। আমি এখন গেলাম, আমার একটু কাজ আছে। এই বলে আকাশ সোফা থেকে উঠে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আকাশ একটা রিক্সা নিয়ে চলে আসলো কলেজের মাঠে। এসে দেখে মেঘলা বসে আছে। মেঘলাকে দেখে আকাশ বলতে লাগলো, মেঘলা, তুমি ম্যাডামের সাথে আর খারাপ ব্যবহার করবে না। ম্যাডাম যা ইচ্ছা তাই করুক, তুমি তাকে কিছু করবে না, মানে কিছু করবে না। কেন করব না? অবশ্যই করব। সে কেন তোকে নিয়ে টানাটানি করবে? আমি একবার বলছি না তোকে আমার পছন্দ হয়েছে, তার মানে তোকে আমার পছন্দ হয়েছে। এত কিছু জানি না, এত বেশি কথা বললে পরে তোকে খুন করব। আচ্ছা আমাকে মেরে ফেললেই সমাধান হয়ে যাবে। আকাশ মেঘলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার বন্ধুদের কাছে। অন্যদিকে নীলা লামিয়ার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে কলটা কেটে দিয়ে বাইরে বের হয়ে পড়ল। আকাশ যেখানে তার বন্ধুদের সাথে সবসময় আড্ডা দেয় সেই জায়গা চেনে নীলা। নীলা সেই জায়গায় যেতেই দেখতে পেল আকাশ তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। নীলা চলে আসলো সবার সামনে, সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুই একটু ওই পাশে আসতে পারবি? হ্যাঁ চলেন, ওই পাশে যেতে পারবো। আর আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, ওইগুলো বলতে হবে। তাড়াতাড়ি না বললে আবার আপনি ঝামেলা করবেন অনেক। আপনি কলেজের ম্যাডাম, আপনাকে নিয়ে টেনশন হয় কখন কি করে বসেন। আকাশ এসব বলতে বলতে নীলাকে নিয়ে চলে আসলো অন্য পাশে। দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় নীলা তার ব্যাগ থেকে একটা ফুল বের করে হাঁটু গেড়ে প্রপোজ করলো আকাশকে। এদিকে আকাশ প্রপোজ অ্যাকসেপ্ট করবে নাকি করবে না ভাবতেছে। এমন সময় নীলা বলে উঠল, কিরে, তুই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবি না নাকি? অ্যাকসেপ্ট না করলে বলতে পারিস। হ্যাঁ করব, কারণ আপনাকে আমার ভালো লাগে আর আপনি আমার সিনিয়র। আমি সিনিয়র মেয়ে খুব পছন্দ করি, আর আপনি হলে তো কোনো কথাই নাই। কিন্তু আমার একটা কথা মানতে হবে, আমার সাথে রিলেশনে যাবেন ভালো কথা, আগামী 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করতে হবে। আমাকে যদি বিয়ে না করেন তাহলে মেঘলা, বাকিটা তো বুঝতেই পারছেন কি হতে পারে। হ্যাঁ বুঝতে পারছি, তুই আগে প্রপোজ অ্যাকসেপ্ট কর, এরপরে আমি বিষয়টা দেখতেছি কি করা যায়। আকাশ প্রপোজটা অ্যাকসেপ্ট করতেই নীলা বসা থেকে উঠে আকাশের গালে একটা চুমু দিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে আকাশ বসে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় সিয়াম বলতে লাগলো, কি রে আকাশ, নীলা ম্যাডাম তোকে কি করেছে? ওইদিকে নিয়ে আর তোর হাতে ফুল কেন? আমার হাতে ফুল কেন তুই বুঝতে পারছিস না নীলা? ম্যাডাম আমাকে প্রপোজ করেছে, এটা তো তুই বুঝতে পারিস নাই। কি বলতেছিস তুই এসব? নীলা ম্যাডাম তোকে প্রপোজ করেছে, কিন্তু মেঘলার কি হবে? মেঘলা যদি এসব জানতে পারে তাহলে তো তোকে খুন করবে। জানতে পারবে না, তবে আমি নীলা ম্যাডামকে বলেছি আগামী 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করার জন্য। বিয়ে করলে তো আর মেঘলা কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, বিয়ে করলে তো কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, তো যেটা ভালো লাগে সেটাই কর। সিয়াম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই লামিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে চোখ পাকিয়ে বলতে লাগলো, কি রে, নীলা তোকে প্রপোজ করেছে, তুই নাকি নীলার প্রপোজ অ্যাকসেপ্ট করেছিস? আমার সাথে বলেছিস 1 মাসের মধ্যে বিয়ে করার জন্য। হ্যাঁ বলেছি, কারণ ম্যাডাম যেহেতু আমাকে পছন্দ করে, মেঘলা যদি জানতে পারে নীলা ম্যাডাম আমাকে প্রপোজ করেছে তাহলে নীলা ম্যাডামের অবস্থা তো খারাপ হয়ে যাবে। তাই আমি বলেছি যে 1 মাসের মধ্যে বিয়ে করার জন্য আমাকে। আর যদি না করতে পারে তাহলে তো কোনো কিছু করার নেই। হ্যাঁ, কোনো কিছু করার নেই। আবার দেখিস 1 সপ্তাহের মধ্যে তোদের আবার বিয়ে যেন না হয়ে যায়। নীলা যে মেয়ে, যা ইচ্ছে তাই করতে পারে। তোর সাথে রিলেশনে গেছে ভালোই হয়েছে, কারণ তুই তো তাকে বুইড়া বেড়ি বলতি, এখন আমি বলবো বুইড়া বেড়ির পিচ্চি জামাই। হ্যাঁ বলো, তাতে আমার কি?
নীলার সামনে বললে তোমাকে কি করবে তুমি নিজেও জানো না, আর সে তো তোমার বান্ধবী। আশা করি তার ব্যবহার তুমি খুব ভালো করেই জানো। আকাশ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই সেই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নীলা বলতে লাগলো, হ্যালো আকাশ, এটা আমার নাম্বার। ও আচ্ছা, তার মানে আপনি সব কিছু করেছিলেন। এই সব কিছু একদম ভালো না। আর কখনো করব না। আসলে আমি তোমাকে বলতে চাইছিলাম যে মেঘলার কাছ থেকে তুমি দূরে দূরে থাকো, এবং তোমাকে প্রপোজ করতে চাইছিলাম। ওই দিন কিন্তু তোমার বোন চলে এসেছিল। হ্যাঁ আমি বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আকাশ নীলার সাথে কথা বলতে বলতে রাত 9টা বেজে গেল। কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, তুই নাকি বুইরা বেটিকে বিয়ে করবি? সামলাতে পারবি তো বুইরা বেটিকে? পারবো না কেন? অবশ্যই তাকে সামলাতে পারবো না। একবার বিয়েটা দিয়ে দাও, দেখবে যে 10 দিনের মাথায় তোমাদেরকে সুখবর এনে দিব। আকাশের কথা শুনে লামিয়া টেবিলের নিচে দিয়ে আকাশের পায়ে চিমটি কাটতে লাগলো আর চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে রইল। আকাশ চুপচাপ বসে আছে, কোনো কিছুই বলতেছে না। আর খাওয়া দাওয়া শেষ করে আকাশ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে নীলার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে রাত পার করে দিয়েছে আকাশ। সকাল 9টা। আকাশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ গাছের নিচে বসে ক্লাসরুমে আসতেই মেঘলা বলতে লাগলো, কিরে, তোর ফোন কালকে সারা রাত ব্যস্ত ছিল কেন? তোকে কতগুলো কল দিয়েছি আমি। আমার ফোন নষ্ট হয়ে গেছে, আর আমার সিমটা আপুর কাছে ছিল। আপু তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল হয়তো, কারণ আমার ফোনে টাকা ছিল অনেক। ও আচ্ছা, বুঝতে পারছি। আকাশ আর কোনো কিছু না বলে তার বেঞ্চে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো নীলা। চুপচাপ ক্লাস করাচ্ছে আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে, কারণ সে যদি এক নাগারে আকাশের দিকে তাকিয়ে থাকে তাহলে মেঘলা বুঝতে পেরে যাবে কয়েকটা ক্লাস করে আকাশ চলে আসলো বাইরে। দুপুরে আকাশ তার বন্ধুদের সাথে বসে আছে, এমন সময় আকাশের বন্ধু মানিক বলতে লাগলো, আকাশ, গতকালকে তুই যে নাম্বারটা দিয়েছিস ওই নাম্বারটার পুরো ডিটেলস খুঁজে পেয়েছি। নাম্বারটা নীলা ম্যাডামের। হ্যাঁ আমি এটা কালকে রাতে জানতে পারছি, আমার মনে ছিল না তোদেরকে জানানোর জন্য। আর তোরা হয়তো খুব তাড়াতাড়ি আমার বিয়ে খেতে পারবি নীলার সাথে। আকাশ বসে বসে তার বন্ধুদের সাথে এইসব নিয়েই আলোচনা করতেছে। এমন সময় নীলা আসলো, আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি বিকেল 5টার দিকে বাসায় থাকবে, আর মানিক এবং বাকি সবাই তোমরা আকাশের বাসায় থাকবে। হঠাৎ বিকেল 5টায় আকাশদের বাসায় থাকবো কেন ম্যাডাম? জরুরি কিছু কথা বলবেন নাকি? কথা না, আকাশ আর আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে দুই পরিবারে। আমি কালকে রাতে আব্বু আম্মুকে জানিয়েছি। আব্বু আম্মু বলেছে যে আজকে বিকেল 5টার দিকে তোমাদের বাসায় যাবে। সকালবেলা আমি লামিয়াকেও জানিয়ে দিয়েছি এই বিষয়টা। নীলার কথা শেষ না হতেই মেঘলা আসলো আর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, নীলা ম্যাডাম তোমাকে কি বলেছে? পটানোর চেষ্টা করতেছে নাকি? না, পটানোর চেষ্টা করতেছে না ম্যাডাম, আমাদেরকে তার বিয়ের দাওয়াত দিতেছে। আজকে নাকি দেখতে আসবে, যদি পছন্দ হয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে। তাই আর কি আমাদেরকে দাওয়াত দিতেছে আগে থেকেই। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। ম্যাডাম আমাদের কেউ দাওয়াত দিতে পারেন, আমরাও না হয় একটু দাওয়াত খেলাম। যেহেতু আপনি ম্যাডাম, এত বছর পর একটা বিয়ের দাওয়াত খাবো, তাও আবার ম্যাডামের। অবশ্যই দাওয়াত দিব। আজকে বিকেলে দেখা শেষ হলে যদি ফাইনাল হয় তাহলে তোমাদেরকে দাওয়াত দিয়ে দিব, চিন্তা করো না। মেঘলা আর কোনো কিছু না বলে চলে গেল এখান থেকে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। কলেজ ছুটি দিয়ে দিতেই আকাশ চলে আসলো তাদের বাসায়। নীলাও চলে গেল তাদের বাড়িতে। বিকেল 5টা বাজতেই আকাশের বন্ধু বান্ধব চলে আসলো আকাশদের বাড়িতে। সবাই বসে আছে, এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠলো। লামিয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল নীলা এবং তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদেরকে সালাম দিয়ে ভেতরে নিয়ে আসলো। সবাই বসে আছে, এমন সময় নীলার আব্বু বলতে লাগলো, শরীফ চৌধুরী, আমার মেয়ে তো পাগল হয়ে গেছে আপনার ছেলেকে বিয়ে করার জন্য। আপনারা যদি সম্মতি জানান তাহলে বাকি কথা বলতে পারি। হ্যাঁ, সম্মতি আছে, আপনারা বলতে থাকেন। সম্মতি তো দিয়ে দিয়েছেন। দুইজন যেহেতু চাইতেছে তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, আর আমিও চাইতেছি তাদের বিয়েটা তাড়াতাড়ি হোক, কারণ মেয়েটার বয়স হয়েছে এবং চাকরিও করে। বিয়েটা হয়ে গেলে আর তো চিন্তা থাকবে না আমার। হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পারছি। এখন বিয়েটা কবে হবে এটা আপনি সিদ্ধান্ত নেন।
নীলা তো বলেছে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব দিয়ে দেওয়ার জন্য। আমার তো ইচ্ছা ছিল অনুষ্ঠান করে দিতে, কিন্তু নীলা বারণ করতেছে। তাই ভাবতেছি যে কালকে বিয়েটা দিয়ে দিই, ছোটোখাটো পারিবারিকভাবে একটা আয়োজন করি। কি বলেন আপনি? ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। আমিও আমার ছেলের বউকে তাড়াতাড়ি বাড়িতে তুলতে চাই। আকাশের আব্বু কথাবার্তা শেষ করে নীলার আব্বু আম্মু এবং নীলাকে নিয়ে রাতের খাবার খেয়ে সবাই যার যার বাড়িতে চলে গেল। রাতে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতেছে, কালকে তো আপনার সাথে আমার সোহাগরাত হবে। ইস, সিনিয়র বউ, অনেক আদর করবেন তাই না? তা তো করতেই হবে। আকাশ নীলার সাথে এইসব নিয়ে কথাবার্তা বলতেছে। এইসব নিয়ে কথা বলতে বলতে কখন যে রাত পার হয়ে সকাল হয়ে গেল কেউ টেরই পেল না। সকাল হতেই সবাই বাড়ির কাজ করতে লাগলো। ছোট্ট আয়োজন, আত্মীয় স্বজন আসতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আকাশ এবং নীলার বিয়েটা হয়ে গেল। দুজন বসে আছে, এমন সময় মেঘলা আসলো। নীলাকে আকাশের পাশে বউ সাজে বসে থাকতে দেখে বলতে লাগলো, আমি জানতাম এরকম কিছু একটা হবে। যাই হোক, বিয়ে হয়েছে, দোয়া করি দুইজন যাতে খুব সুখে থাকো। হ্যাঁ, বেশি বেশি করে দোয়া করো যাতে আমি আমার পিচ্চি বরটাকে তাড়াতাড়ি বড় করতে পারি, আদর যত্ন করে। মেঘলা রাগারাগি করলো না, কারণ আশেপাশে অনেক মানুষ আছে। মানুষ না থাকলে রাগারাগি করতো। সন্ধ্যা হতেই সকল আত্মীয় স্বজন যার যার বাড়িতে রওনা দিল। রাত 11টা। সবাই গল্প করে আকাশ এবং নীলাকে তাদের রুমে দিয়ে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলেন ম্যাডাম, 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপরে আপনার সাথে সোহাগ রাত শুরু করব। নীলা আকাশের গাল টেনে ধরে মুচকি একটা হাসি দিয়ে উঁচু করে এসে নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ গল্প করার পর আকাশ আস্তে আস্তে নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। বাকিটা আর বললাম না, কারণ আপনারা লিজেন্ড, আপনারা সব কিছুই জানেন বাকিটা কি হতে পারে। আজকের গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।